এক্ষেত্রে আরেকটা কথা বলা প্রয়োজন যে পাকিস্তানি সাধারণ মানুষও আহ, যেহেতু আজ থেকে 50 বছর আগে মিডিয়ার এত বেশি অ্যাক্সেস ছিল না, এবং সোশ্যাল মিডিয়া তো একটা নতুন ফেনোমেনা। তো নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ার এবং ইন্টারনেটের ব্যবহারের কারণে তারা বুঝতে পেরেছে যে এতদিন যাবত তাদেরকে মিথ্যা বলা হচ্ছিল, এবং তারা তাদের যে সেনাবাহিনী নিয়ে এত গর্ব করে, আহ সেই গর্বটা একদম তাদের কাছে ভেঙে চুরে যায় যখন বাংলাদেশের ন্যারেটিভটা তারা জানতে পারে যে তাদের এত গর্বের সেনাবাহিনী আরেকটা দেশে কি করে এত বেশি মানবাধিকার লঙ্ঘন করতে পারে। যখন একটা একটা সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন কিংবা গণহত্যায় জড়িত হয়, তাকে দিয়ে আপনার ফাংশনাল কাজ চলতে পারে, কিন্তু তাকে নিয়ে তো আপনার আর গর্বের কোনো জায়গা থাকতে পারে না। তো পাকিস্তান সেনাবাহিনী যেহেতু পুরো রাষ্ট্রকে এবং পুরো রাষ্ট্রের ন্যারেটিভকে নিয়ন্ত্রণ করে, সেজন্য তারা এতদিন মিথ্যা ভাবে এবং একটা মেকি ভাবে এই গর্বের জায়গাটাকে ধরে রেখেছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে ইসরায়েল যেমন তার ন্যারেটিভ ধরে রাখতে পারতেছে না, ঠিক তেমনি পাকিস্তান সেনাবাহিনীও তার যে মিথ্যা ন্যারেটিভ, তার মিথ্যা গর্ব এবং এটাকেও তারা ধরে রাখতে পারছে না। তো আমিও আমি আজকে আলোচনার ক্ষেত্রে আমার বাংলাদেশ প্রীতি কিংবা আমি যেহেতু বাংলাদেশী, আমার দেশপ্রেম, এটাকে আমি একটু দমিয়ে রেখে কিংবা একটু নিরপেক্ষ ভাবেই আমি কথা বলার চেষ্টা করবো। আমার পাকিস্তানের প্রতি কোনো বিরূপ ধারণা কিংবা বিদ্বেষ নেই যে আমি সেই জন্য পাকিস্তানের সাথে সুসম্পর্ক কিংবা খুবই ভালো সম্পর্ক চাই না। আমি বিষয়টা নিরপেক্ষ ভাবে বোঝার চেষ্টা করছি যে কেন বাংলাদেশের উচিত না, বাংলাদেশের বর্তমান যে সুনাম, ডেমোক্রেসি কিংবা একটা যখন পপুলার আপরাইজিং হয় তখন সেই দেশটার গোটা দুনিয়াতে একটা সুনাম তৈরি হয়। বর্তমানে আমাদের ইকোনমির অবস্থা অত বেশি ভালো না। দূষণ বলেন, জনসংখ্যার আধিক্য বলেন, কিংবা আমাদের দেশের মানুষরা যে আফ্রিকার একটা কষ্টকর এবং মেডিটেরেনিয়ানে মেডিটেরিয়ান সাগরের যে উত্তাল সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার যে বাংলাদেশের যে প্রবণতা, এই সব কিছুর পরও যখন মানুষ জানতে পারে যে এই দেশের যুবকরা আহ তাদের জীবনের বিনিময়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে, এবং কোনো বহির্বিশ্বের কোনো অংশগ্রহণ কিংবা তাদের আহ প্রচ্ছন্ন ভূমিকা ছাড়াই, তখন সেই দেশটার একটা আহ, একটা গ্রহণযোগ্যতা এবং ভাবমূর্তি দুনিয়াতে উজ্জ্বল হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে একটা খুবই খুবই উজ্জ্বল কিংবা সফট পাওয়ারের দিক থেকে খুবই শক্তিশালী একটা দেশ। মানে ইকোনমিস্ট নিশ্চয়ই কোনো প্রো বাংলাদেশি নিউজ মিডিয়া না, তাদের দৃষ্টিতেও বাংলাদেশ 2024-এর প্রবাবলি দ্য কান্ট্রি অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে শুধু একটাই কারণে, বাংলাদেশের ইকোনমি কিন্তু এমন না যে বাংলাদেশ 20% মানুষকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসছে, কিংবা আমরা এমন মহান কিছু অন্য সেক্টরে অ্যাচিভ করেছি, বিষয়টা তা নয়। আমরা আগে যা ছিলাম মোটামুটি তাই আছি, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ একটা ফ্যাসিস্ট এবং একটা অন্য দেশের পাপেট সরকারকে হটিয়ে নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছে। এবং এক্ষেত্রে আহ এক্ষেত্রে একটা বড় বিষয় ছিল যে এটা কোনো আহ ইরানের মতো রিলিজিয়াস কোনো একটা রেভলিউশন ছিল না, যেটা পশ্চিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা রিলিজিয়াস একটা রেভলিউশন ছিল না। তো এই সব মিলিয়ে বাংলাদেশ বর্তমানে আহ ইকোনমিস্টের মতো একটা নিউজ মিডিয়া বলছে যে এটা একটা কান্ট্রি অফ দ্য ইয়ার, তাদের কান্ট্রি অফ দ্য ইয়ার। এবং দুনিয়ার সব জায়গায় সব নিউজ আউটলেট আপনার রিসার্চ করে কিংবা সার্চ করে দেখবেন যে বাংলাদেশ সম্পর্কে ভালো ভালো কথাই বলা হচ্ছে। এবং প্রতিনিয়ত যে ইন্ডিয়ান মিডিয়াতে বলা হচ্ছিল যে সংখ্যালঘুদের অত্যাচার, সংখ্যালঘুদের অত্যাচার, এবং এটা বলতে গিয়ে তারা তাদের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন মিথ্যার আশ্রয় নিয়েছে, হয়তো গোয়েবলসের জামানায় কিংবা 10 বছর আগেও মিথ্যা ন্যারেটিভ দিয়ে অনেক কিছু প্রতিষ্ঠা করে ফেলা সম্ভব হতো, যেটা ইসরায়েল করে আসছে। কাজে ইসরায়েলের ওই শেখানো ফরম্যাট থেকে
এটা ভারতেরও শিখে যাওয়ার কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে খুব দ্রুত ফ্যাক্ট চেক করে ফেলা সম্ভব, সেহেতু ভারতীয় মিডিয়ার ওই ন্যারেটিভটা, যদিও তারা যথেষ্ট পরিমাণ এফোর্টই দিয়েছিল, কিন্তু তাদের পক্ষে এই ন্যারেটিভটা ওইভাবে তৈরি করা সম্ভব হয়নি। ট্রাম্পের একটা টুইট ছিল, যেটা আমার মনে হয় ট্রাম্প যখন ক্ষমতায় আসবে, সে যখন তার স্টেট মেশিনারিজ ইউজ করতে পারবে এবং তার কাছে সঠিক তথ্যের অ্যাক্সেস থাকবে, আমার মনে হয় যে সে নিজেও বুঝতে পারবে যে এই বাংলাদেশের বিষয়টা পুরোপুরি ফ্যাব্রিকেটেড ছিল, যে সংখ্যালঘুদের নির্যাতন। তো সেই কারণে বাংলাদেশের বর্তমান সফট পাওয়ার পাকিস্তানের তুলনায় অনেক অনেক বেশি। তো আমাদের ক্ষেত্রে আমি এই টপিকটি একটু চেঞ্জ করেছি, যে আমাদের সম্পর্কটা নেক্সট লেভেলে নেওয়া উচিত না, তো নর্মালাইজ তো ছিল এবং নর্মালাইজ তো থাকা উচিতই আমাদের জন্য। পাকিস্তানের সাথে ট্রেড রিলেশন রাখাটা খুবই জরুরি। এবং যদি সস্তায় ট্যুরিজমটাকে এক্সপ্লোর করা যায়, তো বাংলাদেশের মানুষের জন্য ট্যুরিজমটাও খুব ভালো একটা অপশন হতে পারে। এবং আমাদের যেহেতু পেঁয়াজ কিংবা ফল কিংবা আলু কিংবা এই ধরনের জিনিসগুলো, যেগুলো দ্রুত পচনশীল, এইসব অ্যাক্সেসের ক্ষেত্রে প্রতিবেশী একটা দেশের সাথে একটা ভালো একটা ট্রেড রিলেশন থাকাটা খুবই জরুরি। এবং যেটুকুন হচ্ছে, এটা এটা খুবই ভালো যে সরাসরি জাহাজে করে জিনিস আনা যাচ্ছে, এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু আমার আপত্তির জায়গাটা হচ্ছে পাকিস্তানের পার্সপেক্টিভ থেকে। পাকিস্তানের বর্তমান যে সরকার, শুধু বর্তমান সরকারই না, অধিকাংশ পাকিস্তানি সরকারই এরা ছিল আহ আর্মির পাপেট। কিভাবে আর্মির পাপেট হয়ে এতদিন মানে সরকার চালানো যায়, এর এটা বড় কারণ হচ্ছে পাকিস্তান আমেরিকার একটা ক্লায়েন্ট স্টেট। আমেরিকার যত ডার্টি জব আছে কিংবা ডার্টি লন্ড্রি আছে, এই কাজগুলো পাকিস্তান সারা জীবন করে এসেছে। পাকিস্তানের জন্মের পর থেকে, যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম তখন থেকেই, যখনই কোরিয়ান ওয়ার ছিল, এটার একটা বেনিফিট পাকিস্তান পেয়েছে। কোরিয়ান ওয়ারে অস্ত্র সাপ্লাই দিয়ে, কিছু মার্সেনারি সাপ্লাই দিয়ে, এবং সিয়েটো এবং সেন্টোর অংশ হয়ে পাকিস্তান আমেরিকা থেকে বেশ ভালোই সুবিধা পেয়েছে। পাকিস্তানের জনগণ কি সুবিধা পেয়েছে, এটা আমরা আলোচনা করছি না। পাকিস্তানের স্টেট মেশিনারিজ, বিশেষ করে পাকিস্তান আর্মি সুবিধা পেয়েছে। ভিয়েতনাম ওয়ারের সময় এই সুবিধাটা পাকিস্তান পেয়েছে। দুটা আফগান ওয়ারের সময় পাকিস্তান এই সুবিধাটা পেয়েছে আমেরিকার কাছ থেকে, এবং আমেরিকার কাছ থেকে কিছু উচ্ছিষ্ট ডলারও তারা বেশ ভালোই পেয়েছে। তো পাকিস্তানের ইকোনমি এই ওয়ার ইকোনমির উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। সেই অর্থে কোনো এক্সপোর্ট আর্নিং ছাড়াই পাকিস্তান মোটামুটি সার্ভাইভ করতে পেরেছে এই আমেরিকার ডার্টি জব গুলো করার কারণে। তো সেই কারণে, যেহেতু স্বাধীনতার পর থেকে পাকিস্তান আর্মি এই বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকার কাছ থেকে নিয়ে আসতো, এবং আনার একটাই কারণ ছিল পাকিস্তান আর্মির আহ আমেরিকার সাথে সহযোগিতা। তো সেই কারণে টোটাল পাকিস্তানের কেউই এই বিষয়ে, যেহেতু পয়সা আসছে, তো কেউই এই বিষয়ে খুব বেশি কমপ্লেন করে নাই। এবং সবাই এই বিষয়টাকে তাদের জন্য যেহেতু ভালো, তারা ভালোভাবেই নিয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে আইয়ুব খানের সময় বাংলাদেশে যে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে উন্নতি এবং অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল, তার পিছনেও এই আমেরিকান সহযোগিতা এবং ওই আমেরিকার ওয়ার গুলোতে পাকিস্তান সেনাবাহিনীর অংশগ্রহণ একটা বড় কারণ ছিল। তো আস্তে আস্তে যেটা ফেনোমেনা পাকিস্তানে দাঁড়ালো, যে পাকিস্তানের সব স্টেট ইনস্টিটিউশন আর্মির আজ্ঞাবহ হয়ে দাঁড়ালো। এবং পাকিস্তানের জনগণও যেহেতু কখনো শ্রমিক হিসাবে কিংবা কখনো কলোনিয়াল মেন্টালিটির কারণে, তারা আর্মির দ্বারা শাসিত হতেই কমফোর্টেবল ফিল করতো। তারা আর্মিকে ভয় এবং ভয় মেশানো শ্রদ্ধার চোখে দেখতো, তো মনে করতো যে এটাই বোধহয় ভালো হবে তাদের জন্য, যেহেতু তাদের সাধারণ মানুষের শিক্ষা লেভেল কখনোই আসলে ওই ওই লেভেলে থাকে না। তো আহ বাং ইন্ডিয়ার অনেক আহ, লেখক এইভাবে লিখেছেন যে দুনিয়ার সব দেশেই একটা আর্মি থাকে, কিন্তু পাকিস্তান আর্মির একটা দেশ আছে, যেটা মাঝে মাঝে শুনতে মনে হতো যে একটা একপেশে এবং একপাক্ষিক। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে
যদিও এটা পাকিস্তান বিরোধীদের তৈরি করা ন্যারেটিভ, কিন্তু এই ন্যারেটিভের অবশ্যই কিছুটা সত্যতা আছে। যে পাকিস্তান আর্মি যেভাবে একটা স্টেটকে কন্ট্রোল করে, কোন স্টেট অন্য কোন দেশের আর্মি সে কোন স্টেটকে এভাবে কন্ট্রোল করতে পারে না। তো পাকিস্তান আর্মি কখনো কখনো যখন দেখতে পায় যে তাদের জনগণ অনেক বেশি বিরক্ত তাদের উপরে, তখন তারা তাদের দ্বারা তৈরি করা একটা পাপেটকে দিয়ে একটা সরকার তৈরি করে। আবার যখন আহ দেখে যে এখন জনগণকে কন্ট্রোল করা সহজ, আহ তখন তারা সরাসরি সেনা শাসনের মাধ্যমে দেশ চালায়। যেহেতু বর্তমান দুনিয়া একটু চেঞ্জ হয়ে গেছে, এখন কোন রকম মিলিটারি রুলারকে কেউ অ্যাকসেপ্ট করবে না। তাই তারা শ্যাম ডেমোক্রেসির মতো একটা ভুয়া নির্বাচনের আয়োজন করে তাদের মনোনীত কিছু প্রার্থী নিজেরাই জিতিয়ে নিয়ে এসে একটা একটা পাপেট গভর্নমেন্ট দিয়ে দেশ চালায়। কিন্তু ওই পাপেট গভর্নমেন্টের পিছনের মাস্টার মাইন্ড কিংবা মূল ক্রিয়ানক পাকিস্তান আর্মি থাকে। তো মাঝখানে পাকিস্তান আর্মি যখন আহ বিন লাদেনকে আশ্রয় দিয়ে অথবা আহ, তাদের অদক্ষতার কারণে তাদের দেশে যখন ওসামা বিন লাদেনকে পাওয়া গেল, তখন পাকিস্তান আর্মির ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা একদম তলানিতে ছিল। তো এইখান থেকে নিজেদেরকে উদ্ধার করার জন্য পাকিস্তান আর্মি ইমরান খানের কাঁধে সওয়ার হয়। অনেকেই বলেন যে ইমরান খান ক্ষমতায় আসার জন্য আর্মির সাহায্য নিয়েছিল। বরং বিষয়টা উল্টো, যে পাকিস্তান আর্মি তাদের ক্রেডিবিলিটি বাঁচানোর জন্য ইমরান খানের সাহায্য নিয়েছিল। তার কারণ ইমরান খানের পপুলার সাপোর্ট ছিল। একজন মানুষ যার সমগ্র পাকিস্তানের গ্রহণযোগ্য মাত্র টিকে ছিল আমেরিকা এবং ইউরোপের সহায়তায়। কারণ আমেরিকা এবং ইউরোপের জন্য ইমরান খান অ্যাকসেপ্টেবল না। তাই তাই সবাই মিলে আর্মিকে মেনে নিয়েছে, কিন্তু পাকিস্তানের জনগণ আর্মিকে মেনে নেয়নি। পাকিস্তানের জনগণ যেহেতু আর্মিকে মেনে নেয়নি, পাকিস্তানের ইকোনমির অবস্থা খুব বেশি ভালো না। পাকিস্তানে বাংলাদেশ যেভাবে একটা মানে বিস্ফোরণ অতিক্রম করে এটা আমার আমার চোখে একটা স্বাধীনতাই, স্বাধীনতা বারবারই আসতে পারে। একবারই একটা দেশ স্বাধীন হয় না, একটা দেশ বারবার স্বাধীন হতে পারে। তো পাকিস্তানের এই এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। কিছুদিন আগে 26শে নভেম্বর বাংলাদেশের মতো করেই ইমরান খানের সমর্থকরা একটা প্রসেশনের চেষ্টা করে, এবং সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মতোই পাকিস্তান আর্মি, শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, পাকিস্তান আর্মি সরাসরি স্নাইপার দিয়ে বেশ কিছু মানুষকে হত্যা করে এই আন্দোলনকে দমিয়ে নিয়ে আসে। তো বর্তমানে যে পাকিস্তান রিজিম, পাকিস্তান সরকার, এর সাথে পাকিস্তান জনগণের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই পাকিস্তানে একদমই ডেমোক্রেসি অনুপস্থিত। তো সেই কারণে পাকিস্তানের জনগণ আবার তাদের সেনাবাহিনীর ভূমিকা, তারা সবখানে এটা ফিল যে মানে তাদের ব্যবহার বিচার এবং অন্যায় করার ক্রিয়াকলাপ দেখে এখন তাদের রিয়েলাইজেশন, তাদের সেনাবাহিনী অথবা আজকে এমনকি 5 বছর আগেও, যেহেতু ওই পরিমাণ দালিলিক প্রমাণ অথবা পাকিস্তানের
তো কাজেই যেটুকুন বাড়াবাড়ি পাকিস্তান সেনাবাহিনী 71 সালে করেছে, এটা এটা না করে তাদের উপায় ছিল না। এই 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 sort of এরকমই ধারণা ছিল পাকিস্তানের সাধারণ মানুষের। কিন্তু গত বিশেষ করে 2 বছরে পাকিস্তান আর্মি তাদের সাধারণ মানুষের উপরে যে ধরনের অত্যাচার করেছে, তাতে করে মোটামুটি পাকিস্তানের সাধারণ জনগণ এটা বুঝতে পেরেছে যে পাকিস্তানি আর্মির পক্ষে কি কি, কত ধরনের এবং কতটা খারাপ কাজ করা সম্ভব। সেই কারণে বাংলাদেশের প্রতি সাধারণ পাকিস্তানিদের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ বেড়েছে। এবং সাধারণ পাকিস্তানিদের কাছে তাদের এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ হচ্ছে একটা ইন্সপিরেশন। তারা মনে করে আসলে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে আবার স্বাধীন করেছে, পাকিস্তানেরও এইভাবে নতুন করে স্বাধীন হওয়ার সময় এসেছে, যেটা পাকিস্তানিদের ভাষা আছে হাকিকি আজাদি বা সত্যিকারের স্বাধীনতা। তার কারণ পাকিস্তান 1947-এ স্বাধীন হওয়ার পরে ব্রিটিশরা চলে যাওয়ার পরও কলোনিয়াল রুল পাকিস্তানে শেষ হয়নি। পাকিস্তান আর্মি পাকিস্তানের কলোনিয়াল রুলার। তো সেই কারণে এই একই সূত্র ধরে বর্তমান পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহী। এই যখনই বাংলাদেশের সাথে তারা তাদের সম্পর্কটাকে ভালো দেখাতে পারবে কিংবা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে, এতে করে বাংলাদেশের, আমি সেই সেই ক্ষেত্রে খুব বেশি লাভ দেখি না, বরং লাভ, লাভের ভালো বাংলা বলা যেতে পারে, বাংলাদেশে আমি সেই ক্ষেত্রে কোনো আহ সুবিধা কিংবা উপযোগিতা দেখি না। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা খুবই একটা পাকিস্তানের ফরেন পলিসির জন্য খুবই একটা বোল্ড মুভ। তার কারণ একইভাবে তারা বিশ্বের এটা দেখাতে পারবে যে তারা তাদের প্রাক্তন দেশের অংশের সাথে আহ ঝামেলা মিটিয়ে নিতে এবং সুসম্পর্ক করতে তারা ইচ্ছুক। আহ, এই সরকার, বর্তমান যে সরকার আছে পাকিস্তানে, তারা অনেক বেশি প্র্যাগম্যাটিক, তারা অনেক বেশি অ্যাকোমোডেটিং। তো এইসব কারণে নিজেদের ইমেজকে বিল্ড আপের ক্ষেত্রে বাংলাদেশের যে ইমেজ, এটাকে এক্সপ্লয়েট করতে চায় বর্তমান পাকিস্তান সরকার। বর্তমান পাকিস্তান যে সরকার আছে, এরা আহ, এটা হয়তো আলোচনার অন্য একটা টপিক। এটা মোটেও জনগণের সরকার নয়, এবং এটাও একটা আহ, মানে আর্মির পাপেট সরকার। জনগণ যাদেরকে ভোট দিয়েছিল তারা এখানে নির্বাচিত হয়ে আসতে পারেনি। এবং পাকিস্তানের যে মিডিয়া, এই মিডিয়াও যেহেতু আহ, তারা আর্মির কোনো সমালোচনা করতে পারে না এবং সত্য কথা তুলে ধরতে পারে না, সেই কারণে সারা দুনিয়াতে পাকিস্তানের মিডিয়ারও কোনো ক্রেডিবিলিটি নাই, এবং পাকিস্তানের সরকারও ওই অর্থে কোনো ক্রেডিবিলিটি নাই। তো সেই কারণে এই ধরনের কিছু গিমিক কিংবা বলা যেতে পারে যে কিছুটা ট্যাকটিক্যাল মুভ করে পাকিস্তান সরকার নিজেদের ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করছে। এতে করে বাংলাদেশের যতটুকুন বেনিফিট হওয়ার কথা, আমার মনে হয় না বাংলাদেশে এখানে কোনো বেনিফিট হবে, বরং বাংলাদেশকে দেখিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে পাকিস্তানের এই জনবিচ্ছিন্ন এবং একটি স্বৈরাচারী সরকার, তারা তাদের ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টা করবে। এখানে কেন আমি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ককে নেক্সট লেভেলে কিংবা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আহ দ্বিমত পোষণ করি, তার কারণ হচ্ছে বাংলাদেশে যে সরকারকে আমরা হটিয়েছি, পাকিস্তানের বর্তমানে সেই ধরনের সরকারই আছে। শুধু একটা বিষয় ছিল, বাংলাদেশের সরকার অন্য দেশের আহ, অন্য দেশের সেনাবাহিনীর দ্বারা আহ, অন্য দেশের সেনাবাহিনী না কিংবা দ্বারা অন্য দেশের পাপেট ছিল, আর পাকিস্তানের সরকার নিজেদের সেনাবাহিনীর পাপেট। এইটুকুন ডিফারেন্স ছাড়া বাংলা পাকিস্তানের বর্তমান সরকার এবং বাংলাদেশের যে পতিত স্বৈরাচার, তাদের মধ্যে কোনো শ্রেণীগত এবং চরিত্রগত পার্থক্য নেই। তো সেই কারণে বর্তমান যে স্বাধীন বাংলাদেশ, বর্তমান যে আহ গণতান্ত্রিক চিন্তাধারা এবং মূল্যবোধের বাংলাদেশ, তাদের সাথে কখনোই একটা ব্রুটাল অটোক্রেটিক রেজিমের সুসম্পর্ক হওয়াকে আমি নৈতিক বলে মনে করি না। যখন পাকিস্তানে একটি জনগণের সরকার আসবে এবং সেই জনগণের সরকার
বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং অতীত তাদের কর্মের জন্য অনুতপ্ত হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক হবে, আমি মনে করি অবশ্যই বাংলাদেশের পাকিস্তানের জনগণের সাথে সম্পর্ক ভালো হওয়া খুবই জরুরি। কিন্তু এটা বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের সাথে নয়। তো আমি এখানেই থামতে চাচ্ছি। আহ আপনাদের সাথে আলোচনাটা শুরু করা যাক। আমি আপনার একটা কথার সাথে একটু একমত, মানে হবো কিনা আমি বুঝতে পারতেছি না। আপনি একটা শব্দ উচ্চারণ করছিলেন, যেটা হচ্ছে আপনার বিহারি গণহত্যা। বাংলাদেশে যেটা মানে ব্যাপক ব্যাপক আকারে প্রচার করা হয়, মানে বিষয়টা কি, মানে বিষয়টার ঐতিহাসিক কতটা সত্যতা আছে যে বিহারিদের উপর ব্যাপক আকারে মানে ইন্টারন্যাশনালি সেটা কিলিংসটা হয়েছে, যেটা বাংলাদেশে অনেকেই দাবি করে থাকে। আহ আজ আজকে আলোচনার টপিক এটা নয়। আমি আমি বলি নাই বাংলাদেশে বিহারি গণহত্যা হয়েছে কিংবা অনেক বড় আকারে হয়েছে। আলোচনার টপিক এটা না। আমি বলতে যাচ্ছি পাকিস্তানের জনগণ মানে 71 সালে পাকিস্তানের আর্মির যে গণহত্যা, সেটাকে তারা লেজিটিমাইজ করার চেষ্টা করে এভাবে যে যেহেতু বাংলাদেশে বিহারি গণহত্যা হচ্ছিল, তাই পাকিস্তান আর্মির এই বাড়াবাড়ি না করে কোনো উপায় ছিল না। আমি পাকিস্তানি জনগণের ন্যারেটিভটা বোঝানোর চেষ্টা করছিলাম, যেটা আজ থেকে 5 বছর আগে ছিল। আমি বলার চেষ্টা করছি না যে বিহারি গণহত্যা হয়েছে কি হয় নাই কিংবা কি পরিমাণে হয়েছে। ধন্যবাদ ভাই। থ্যাংক ফুয়াদ খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করলো। আহ, আসলে ফুয়াদ সবসময় ইন্টারেস্টিং টপিক নিয়েই কথা বলে, এবং খুব শর্ট নোটিসে ফুয়াদ চলে আসে। তো সেটা আমাদের জন্য খুব সারপ্রাইজিং, প্লেজেন্টলি। এনিওয়ে, তো আহ, ফুয়াদের সঙ্গে আমার এই টপিকে অনেক কিছু এগ্রি করার অ্যাজ ওয়েল অ্যাজ ডিসএগ্রি করার আছে। কিন্তু আজকে আমিও খুব একটা বেশি ডিসএগ্রিমেন্টের দিকে যাব না, ফুয়াদ। আমি আসলে জাস্ট কয়েকটা কোয়েরি আমার কাছে মনে হয় যে খুব আমি ভ্যালিড হতে পারে। সেটা হলো যে পাকিস্তানের বর্তমান যে রেজিমটা, এইটা আহ, মানে এইটা কি সামহাও আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত না? এটার সঙ্গে এটা শুধুমাত্র আর্মি নিয়ন্ত্রিত বললে কি এটাকে ঠিকভাবে আহ, মানে ইয়ে করা হয়? মানে এটার সঙ্গে তো অফকোর্স আমার তো মনে হয় যে আমেরিকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের একটা আহ, ব্যাপার, কানেকশন রয়েছে, এবং ইমরান খানকে সরানোর পেছনেও তো আমেরিকার একটা বিরাট ভূমিকা ছিল। তো যেখানে আমরা বাংলাদেশের প্রিভিয়াস রেজিমের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশের একটা রোল দেখি, ঠিক ওই লেভেলের না হলেও একটা রোল তো আমেরিকার আছে, ছিল এবং আছে পাকিস্তানের বর্তমান রেজিমের ক্ষেত্রেও। বিষয়টা কি এরকম নয়? একদমই, একদম অবশ্যই স্যার। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে কাজটা করে, মানে প্ল্যানার হচ্ছে ইউনাইটেড স্টেটস, কিন্তু এক্সিকিউট করে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি কখনোই এই ধরনের মুভ করতে পারে না যদি না আমেরিকার প্রচ্ছন্ন সহযোগিতা থাকে। হুম। আমেরিকার প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া পাকিস্তান আর্মি ব্যাকফুটে চলে যায়। তখন আপনি দেখবেন যে বেনজির ভুট্টো কিংবা নওয়াজ শরীফ একটু ভোকাল হয়ে কথা বলতে পারে, কিংবা তখন তখন মনে হয় যে দেশটা একটু ডেমোক্রেটিক। যখনই পাকিস্তান আর্মি আমেরিকার কাছ থেকে একটা প্রচ্ছন্ন অনুমতি পায় যে হ্যাঁ এখন তোমরা মুভ করতে পারো, হুম। তখন পাকিস্তান আর্মি যথেষ্ট নোংরা ভাবে খেলতে পারে। তো এবং এই একটা একটা কথা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কোন দেশে কোন আন্দোলন কতটুকুন লেজিটিমেট হবে কিংবা ওয়েস্টের চোখে ভালো হবে, এর পিছনে ওয়েস্টার্ন এস্টাবলিশমেন্ট এবং ওয়েস্টার্ন মিডিয়ার একটা বিশেষ হাত থাকে। যেমন ইরানে হিজাব নিয়ে আন্দোলনের ক্ষেত্রে যতটা পশ্চিমা গুরুত্ব এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের এক্সপোজার ছিল, পাকিস্তানের এই গণতান্ত্রিক আন্দোলনে ওই পরিমাণ নাই। মানে আমি আলোচনার টপিকটা আজকে পাকিস্তান নয়, মানে বাংলাদেশ। স্যার, আমি আপনার সাথে আসলে একমত এই জন্যই যে এটা মানে আমেরিকার অনুমতি এবং আহ আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া এটা কোনোভাবেই করা সম্ভব নয়। এবং গত 50 বছর ধরে এটা এভাবেই হয়ে আসছে। মানে প্ল্যানার আমেরিকা আর এক্সিকিউশনার পাকিস্তান আর্মি। আচ্ছা, নাও আমি কামিং টু মাই মেইন পয়েন্ট। হ্যাঁ, মানে ওই যে তুমি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাচ্ছ, আমিও কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছি। তো তাই যদি হয় ফুয়াদ, তাহলে উইথ ডিউ রেসপেক্ট টু
ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, এটা তো আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট হিসেবে বা ইভেন কমনাররাও আজকে মানে আমরাও কমনার টু বি এক্সাক্ট, আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের গভর্নমেন্টের সঙ্গে আমেরিকার একটা অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এবং সেক্ষেত্রেও আমাদের গভর্নমেন্ট যদি আমেরিকা দ্বারা প্রভাবিত হয় বিভিন্ন ইস্যুতে, মোটেই অবাক হওয়ার কিছু নেই, তাই না? তো এখন ইফ আমেরিকা ওয়ান্টস বাংলাদেশ টু হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ উইথ পাকিস্তান, would it be possible for Bangladesh government to avoid that influence? স্যার, আপনার কোশ্চেনটার জবাব দেওয়ার মতো ক্রেডিবিলিটি এবং স্কিল কি আমার আছে কিনা আমি সন্দিহান। তবুও জাস্ট আপনার সাথে মানে গল্প করার জন্য অবশ্যই একটু আছে, গল্প করি। অবশ্যই আছে ফুয়াদ। সে- মানে গল্পটা হচ্ছে এরকম যে আমেরিকান ইনফ্লুয়েন্স তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন ওর পিছনে পপুলার ব্যাকিং থাকে। পাকিস্তানের আমেরিকার ইনফ্লুয়েন্স আছে, কিন্তু ওর পিছনে কোনো জনসমর্থন নাই। বাংলাদেশে আছে কি না আমি 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 ঠিক জানি না, এবং এই বিতর্কে আমি যেতে যাচ্ছি না। যেহেতু বাংলাদেশে একটা পপুলার সাপোর্ট আছে বর্তমান রেজিমের পিছনে কিংবা প্রিভিয়াস রেজিমের পতনের জন্য, সেহেতু বাংলাদেশে এই কাজগুলো করা তুলনামূলক সহজ। যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায় যে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক বেশি আরো উচ্চতর পর্যায়ে নেবে না, আমেরিকার চাপ থাকার পরেও এটা সম্ভব। কিন্তু আমি আমি অ্যাকচুয়ালি আসলে এই বিষয়ে ভালো মতো জানি না, সেই জন্য আমি ওইটা বলতে পারছি না যে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে আমেরিকার এই চাপকে। না, আমি আসলে চাপ কথাটা কিন্তু ব্যবহার করিনি, আমি কিন্তু প্রভাব ব্যবহার করেছি। সরি, এটা একটা আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি আসলে গ্রেট ভুলে গেছিলাম ডিফারেন্স। সম্ভবত। এনিওয়ে, ঠিক আছে তাহলে। এরপরে অন্যদের টার্ন, দেখি আর কি কি কোশ্চেন আসে। থ্যাংক ইউ ফর। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তৌফিক আহমেদ বলছিলাম রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো পুরা সেশনটাই বেশ মনোযোগের সাথে শুনলাম। খুব সুন্দর করে আলোচনা করেছেন যে কেন বাংলাদেশের সম্পর্কটা ভারতের পাকিস্তানের সাথে এত বেশি হ্রাস হওয়া উচিত না। তো আমার অবজারভেশন হচ্ছে যে আপনি পুরা বিষয়টাকে হচ্ছে পাকিস্তানের লেন্স দিয়ে দেখলেন, অর্থাৎ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করে, সেক্ষেত্রে দেখা যায় পাকিস্তান বেনিফিটেড হচ্ছে এই বিষয়টা। কিন্তু এটাও তো ঠিক যে একই সাথে বাংলাদেশও বেনিফিটেড হতে পারে। দেখা যাচ্ছে আগে আমাদের আগের রেজিমে আমরা দেখেছি যে আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্যাটার্নটা ছিল ইন্ডিয়া সেন্ট্রিক। অনেকটা দেখা যাচ্ছে ইন্ডিয়া ফ্যাক্টর ছিল আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বা আমাদের ফরেন পলিসিতে। তো সেই জায়গা থেকে আমরা একটু বের হয়ে আমরা হচ্ছে মাল্টিপল পার্টনারের সাথে, বিশেষ করে সাউথ এশিয়ার যে সার্কের আরেকটা কান্ট্রি অর্থাৎ পাকিস্তানের সাথে যে আমাদের এঙ্গেজমেন্টটা ছিল ওটা কোয়াইট লো ছিল। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা ভারতের পাশাপাশি বা চীনের পাশাপাশি আমরা দেখা যাচ্ছে পাকিস্তানের সাথেও এঙ্গেজড হচ্ছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি আমরা আরো বেশি প্র্যাগমেটিক ওয়েতে আগাচ্ছি। এই বিষয়টা আপনি এভাবেও তো আমরা দেখতে পারি যে বাংলাদেশ মাল্টিপল স্টেটের সাথে এঙ্গেজড হচ্ছে গ্লোবালি। তো শুধুমাত্র তাদের কনসার্ন না, আমাদেরও কনসার্ন যে আমরা হচ্ছে শুধুমাত্র ইকোনমি প্লাস মিলিটারি প্লাস এর রিজিওনাল সিকিউরিটির বিষয়টা যদি আমরা চিন্তা করি বা সার্কের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে এই সাউথ এশিয়ান প্রত্যেকটা স্টেটের সাথে আমাদেরকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আমি বিষয়টাকে এভাবে মানে চিন্তা করি। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের পাকিস্তানের সাথে রিলেশনশিপটা খুব বেশি তাদের জন্য বেনিফিটেড যেমন হতে পারে, আমাদের জন্য বেনিফিট হতে পারে। এ বিষয়ে আপনার কি মানে আপনি কিভাবে দেখতেছেন বিষয়? উচিত না, মানে বাংলাদেশের উচিত না যে একটা সদ্য স্বাধীন, আমার মতে সদ্য স্বাধীন এবং আহ, একটা পিপল সেন্ট্রিক গভর্নমেন্ট একটা স্বৈরাচারের সাথে খুব ভালো দহরম মহরমে যাবে। এটা এটা অ্যাকচুয়ালি আমাদের যে আন্দোলনের যে স্পিরিট, এর সাথে যায় না। আমাদের বরং এমন একটা দেশের সাথে খুব বেশি ভালো সম্পর্ক রাখা উচিত যে দেশের মানুষ সেই দেশের সরকার চালায়। পাকিস্তানের সরকার আসলে আহ পাকিস্তান জনগণের সরকার না। সেই কারণে যখনই একটা দেশের সরকার জনগণের সরকার হয় না,
তাদের সাথে সম্পর্কের আহ, অতি আন্তরিকতা আহ, খানিকটা আমার মতে এই আমাদের যে মূল্যবোধের সাথে যায় না। সবসময় একজন মানুষের একটা একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের বন্ধুত্ব হওয়ার ক্ষেত্রে মূল্যবোধের মূল্যবোধের একাত্মতা হওয়াটা জরুরি। কিন্তু আপনি যে পয়েন্টগুলো বললেন এই পয়েন্টগুলোর সাথে আমি দ্বিমত করছি না। আমি সেজন্যই আমার প্রেজেন্টেশনের টপিককে নর্মালাইজ শব্দটাকে অ্যাভয়েড করছি। হ্যাঁ, নর্মালাইজেশন অবশ্যই থাকা উচিত, কোঅপারেশন অবশ্যই থাকা উচিত, কিন্তু একটু আমার মনে হয় একটু আমাদের মধ্যে থেকে সংযম কিংবা একটু ধীরতাও দেখানো উচিত। যে আমরাও একটু অপেক্ষা করে দেখি না যে হয়তো হতে পারে যে পাকিস্তানেও একটা পিপলস গভর্নমেন্ট আসতে পারে, নট পিপলস পার্টি, মানে জনগণের একটা সরকার আসতে পারে, যখন পাকিস্তানের সাধারণ জনগণের ম- মত অনুযায়ী সে দেশটা চলবে, তখন আমাদের যে সম্পর্কটা হবে সেটা আরো বেশি আন্তরিক এবং ফ্রুটফুল হবে। এবং এই সম্পর্কটা আন্তর্জাতিক দুনিয়াতে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে। কিন্তু মানে আপনার যে পয়েন্ট, এটার সাথে আমি আমি একদম একমত যে হ্যাঁ, আমাদেরও ভিন্ন অপশন এক্সপ্লোর করার সময় এসেছে। আমাদেরও সময় এসেছে আমাদের নিজস্ব স্বার্থকে সংহত করার, এবং আহ, শুধু একটা রাষ্ট্রের বদলে অন্য অনেক রাষ্ট্রের সাথে যেন আমরা যেন এক একমুখী না হয়ে যাই। মানে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের দিনগুলো যেন আমরা বিভিন্ন ঝুড়িতে রাখতে পারি। আমি আপনার সাথে একদমই দ্বিমত করছি না। ভাইয়াকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বিষয়টা এক্সপ্লেইন করছেন। তো আপনি কি কোনো থ্রেড দেখেন যে আপনি বলতেছেন যে বাংলাদেশের উচিত না খুব বেশি দ্রুত খুব কুইকলি আর কি রিলেশনশিপ বিল্ড আপের দিকে যাওয়া? তো আপনি কোনো রিস্ক দেখেন যে দেখা যাচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে রিলেশন বিল্ড আপ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ান একটা রেজিস্ট্যান্স দেখা যেতে পারে, বা ইন্ডিয়ান একটা আহ দেখা যাচ্ছে বিরোধিতা আমরা রিসেন্টলি যেটা দেখেছি, এরকম কিছু থ্রেট দেখতেছেন যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের, যেটা ইকোনমিক্যালি হোক বা ট্রেডের ক্ষেত্রে হোক বা সিকিউরিটি কোনো কনসার্ন বাংলাদেশের জন্য তৈরি হতে পারে কিনা, সেই দিকটা বিবেচনায় আপনি বলতেছেন কিনা যে বাংলাদেশের রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে খুব দ্রুত আগানো উচিত না পাকিস্তানের সাথে? না, আমি আসলে কোনো এটা কোনো থ্রেটের বিষয় না। বরং পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হলে ভারতের পলিসি মেকারদের একটু জ্বলুনি হবে। এটাও বেশ মজারই, কিন্তু আমি আমার আমার একদমই কনসার্নটা হচ্ছে মূল্যবোধের জায়গা থেকে। যে আমি কখনোই আহ আমি কখনোই মানে চাই না যে একটা স্বৈরাচারী রাষ্ট্রের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হোক। অবশ্যই সম্পর্ক হওয়া উচিত, অবশ্যই ট্রেড, অবশ্যই যাতায়াত, ট্যুরিজম, এসব এসব হওয়া উচিত। কিন্তু আমি চাই না যে সম্পর্কের আন্তরিকতা এবং উষ্ণতা যেন অনেক বেশি উঁচুতে চলে যায় একটা একটা ব্রুটাল রেজিমের সাথে। কেননা আমরা তো আমরা তো বিষয়টা মানে এক্সপিরিয়েন্স করে এসেছি যে যখনই আপনি একটা ব্রুটাল রেজিমকে কিংবা একটা ফ্যাসিস্ট রেজিমকে লেজিটিমেসি দেবেন, এতে করে ওই দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়। মানে আগে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হতাম, যখন কোন একটা দেশ, ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট এসে যখন শেখ হাসিনার সাথে খুব দহরম মহরম দেখালো, তখন এই দেশের সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যারা গুমের শিকার ছিল কিংবা যারা কোনোদিন ভোট দিতে পারেনি, যাদের যাদের কোনো ভয়েস ছিল না, সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এতে করে ফ্রান্সের সফট পাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্স যখন একটা স্বৈরাচারী সরকারের সাথে এরকম দহরম মহরম করে, তাতে করে ফ্রান্সের ক্ষতি হয়। ঠিক তেমনি এখন আমরা আমরা একটা মানে আপনারা যদি ওই ওই ছবিটা বারবার দেখেন ইকোনমিক্সের, যে আমরা কান্ট্রি অফ দ্য ইয়ার। তার কারণ একটা একটা মানে পপুলার একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করা, এটা এটা খুবই ছোটখাটো ব্যাপার না। তো আমরা এরকম একটা অ্যাচিভমেন্টের পরে আমাদের উচিত না আমাদের অ্যাচিভমেন্টের ভাগই একটা একটা স্বৈরাচারী সরকারকে করা, বাস এইটুকুনি। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হলে যে ভারতের পলিসি মেকারদের জ্বলুনি হয়, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আমরা পাকিস্তানের এই জন্মের পর থেকেই দেখেছি যে পাকিস্তান আর্মির একটা প্রচ্ছন্ন মানে ব্যাকআপ দেওয়া বা তারা ক্ষমতায় যাওয়া কিংবা তাদের অনুগত শাসক তারা হচ্ছে দিয়ে দেশটা চালাচ্ছে, এরকম একটা বিষয়।
অর্থাৎ এই বর্তমান অবস্থাতেও আমরা এর কোনো ব্যত্যয় দেখছি না। অর্থাৎ আর্মিদের একটা সিগনিফিকেন্ট রোল তাদের পলিটিক্সে আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কি ওয়েট করবে যতদিন পর্যন্ত তারা এই অবস্থা থেকে উত্তরণ হবে না? আমরা হচ্ছে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপের দিকে যাব না? আমরা কি এভাবে ওয়েট করেই যাব নাকি হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে? সেটা যে সরকারই আসুক, সেটা জনগণের সরকার আসুক কিংবা সেটা মিলিটারি সরকার আসুক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো 20 বছর পরেও দেখা যাচ্ছে তাদের এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কি করণীয়? আম, পরিস্থিতি খুব দ্রুত চেঞ্জ হবে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে, যতদিন বাইডেন ছিল, বাইডেনের আশীর্বাদে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আশীর্বাদেই পাকিস্তান আর্মি এই সার্কাসটা চালিয়ে যেতে পেরেছে। যদি এই আর সুবিধা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে পাবে না, তখন তখন বাংলাদেশের আর পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করে কারোরই কোনো আহ, খুব বেশি একটা লাভ হবে বলে আমার মনে হয় না। যেহেতু আমার মনে হয় না ট্রাম্প কোনো পাকিস্তান আর্মিকে কোনো সুবিধা দেবে। আবার আরেকটা কথা বলতে চাই যে, মানে এই পৃথিবীতে কিন্তু পাকিস্তান এমন গুরুত্বপূর্ণ কোনো দেশ না যে যাদের সাথে সম্পর্ক আমাদের খুব উচ্চতর পর্যায়ে না নিলে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব। আরো আরো কিন্তু আমাদের এক্সপ্লোর করার জায়গা আছে। আমরা মালয়েশিয়ার সাথে সম্পর্ক ভালো করতে পারি, আমরা শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো করতে পারি, আমরা অন্য অনেক দেশের সাথে সম্পর্ক ভালো করতে পারি। কিন্তু মানে আমার আজকে আলোচনার মূল টপিকটা, মানে আমার আমার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা আমাদের যে নব্যলব্ধ সুনাম কিংবা সফট পাওয়ার, এটা আমরা পাকিস্তানের সাথে শেয়ার করতে পারি না। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আমি আসিফ IR47। আপনার পুরো আলোচনাটাই ভাই অনেক ভালো লাগছে। তবে আমার একটা জানার বিষয় হচ্ছে যে দেখা যায় একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের পিপল টু পিপল রিলেশনশিপ খুব ভালো নাও হতে পারে, কিন্তু দেখা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ অনেক স্টেটই মেনটেন করে। যেমন যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশেরই স্ট্র্যাটেজিক রিলেশন আছে, কিন্তু দেখা যায় যুক্তরাষ্ট্রকে ওই দেশের জনগণ খুব বেশি পছন্দ করে না। তো আমরা কি সাউথ এশিয়াতে আহ আমাদের অবস্থান একটু সুসংহত করার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক রিলেশনশিপের কথা কি আমরা কনসিডার করতে পারি কিনা? উম, তোমাদের অধিকাংশ কোশ্চেন গুলো আসতেছে যেটা, সেটা হচ্ছে তোমরা মনে হয় রিয়েলিস্ট থিওরিতে অনেক বিশ্বাস করো। কিন্তু আহ, আমি কেন জানি আমার মনে হয় যে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, তাতে করে মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যখন আমাদের একদম, মানে আমি একদম কিন্তু সম্পর্ক কাট করার কথা বলছি না, আহ সম্পর্ক চালায় যাওয়া যেতে পারে, কিন্তু যখন আমেরিকা এবং ব্রিটেন মোস্ট ফেভার্ড নেশন হয় কিংবা তাদের মধ্যে একটা স্পেশাল সম্পর্ক তৈরি হয়, তখন তারা কিন্তু দুজনেই ডেমোক্রেটিক ভ্যালুসকে এবং তাদের যে অতীত যে একটা হেরিটেজ আছে, এটাকে স্বীকৃতি দেয়। এবং এটার কারণেই তাদের সম্পর্কটা নেক্সট লেভেলে যায়। আহ সেই কারণে হ্যাঁ, হতে পারে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এই পর্যায়ে যেতে পারে। কিন্তু যখন আমরা গণতান্ত্রিক ধারায় বা মূল্যবোধে চলছি এবং তারা সেখান থেকে পুরো উল্টো দিকে চলছে, তখন আমাদের মধ্যে সম্পর্কটা আর ওই পর্যায়ে যায় না, যেতে পারে না, যেহেতু আমাদের মূল্যবোধটা ডিফারেন্ট হয়ে যায়। ধর্ম এক কিনা এটা ব্যাপার না, যখন মূল্যবোধ ডিফারেন্ট হয় তখন সম্পর্কটা ওই লেভেলে যায় না। কিন্তু আমি কিন্তু কখনোই, মানে আমার আচরণে কি এরকম, মানে কোনো ভাইব আসছে কিনা যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ত্যাগ করা উচিত, বিষয়টা মনে হয় আহ আমি মনে হয় তোমার কোশ্চেন আনসারটা ঠিক মতো করতে পারিনি। যদি আম, আর একটু ক্ল্যারিফাই করতে চাও, একটু সম্পূরক কোশ্চেন করো। না ভাই, বিষয়টা কি, আমরা যদি সৌদি আরব বা ইউএস এর রিলেশনশিপের কথা যদি আমরা চিন্তা করি, দেখা যায় যে মানে ইউএস এর একদম যে স্টেট এদের মূল্যবোধ ডেমোক্রেসি ওইটা কিন্তু পুরো অপোজিট সৌদি আরব। তারপরে কিন্তু এদের যে জিও
পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য ওরা মেনটেন করছে। তো বর্তমানে আমার মনে হয় যে মানে বর্তমানে চায়নার রাইজের সাথে সাথে ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স সাউথ এশিয়াতে একদম কমে আসছে, এটা এটা আমার মনে হয় যে একদম এখন পরিষ্কার। স্টেট নেইবার একটার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নেই। তো এই ধরনের অবস্থাতে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে পুরোপুরি পুশ করতেছে। তো আমি আমি পার্সোনালিও আমি চাই না যে পাকিস্তানের সাথে আমার বাংলাদেশের সম্পর্ক ভালো হোক, কিন্তু আমি রাষ্ট্র হিসেবে নিশ্চয়ই চাইবো যে এই রিজনে আমি যদি আরেকটু আহ একটু পাওয়ার নিয়ে বা ইনফ্লুয়েন্স নিয়ে চলতে পারি, সেই ক্ষেত্রে কি পাকিস্তানকে একটা গুড অপশন হতে পারে কিনা। জাস্ট আস্কিং ভাই, মানে ওই রকম না যে মানে আমি নিজে ওইটা রিকমেন্ড করি। আপনার না, একজন প্রফেশনাল হিসেবে আপনি মানে আচ্ছা, বিষয়টা হচ্ছে, না আমি আসলে এই সেক্টরের কোনো প্রফেশনাল না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা যেমন সৌদি আরবের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে বেনিফিটটা আমেরিকা পায়, সেই ক্ষেত্রে অন্য অনেক কিছুকেই একটু স্যাক্রিফাইস করা যায়। আমাদেরও যদি এরকম চীনের সাথে রিলেশনের ক্ষেত্রে কিংবা সৌদি আরবের সাথে রিলেশনের ক্ষেত্রে আমাদের যদি এগোতে হয়, তাহলে আমরা যে ধরনের বেনিফিটেড হতে পারি, পাকিস্তানের দ্বারা সম্পর্কের ক্ষেত্রে আমরা আসলে ওই ধরনের কোনো বেনিফিটই পাবো না। পাকিস্তান আমাদেরকে খুব বেশি কোনো দিক থেকেই খুব বেশি উপকৃত করতে পারবে না, পাকিস্তানের এই ক্যাপাসিটি নাই। তো কাজেই আমরা আমাদের সফট পাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করে পাকিস্তানের সাথে যে সম্পর্ক উন্নতি করতেও চাই, তো সেই ক্ষেত্রে খুব বেশি আমাদের যে খুব বেশি বেনিফিট হবে, এটা আমার মনে হয় না। আহ, এখন যেরকম আছে এরকমই কিছুদিন চলুক। যত মানে আমার 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 ভিউ হচ্ছে, যেটা আসলে যে সবাইকে একমত হতে হবে তাই না, আমার ভিউ হচ্ছে এখন যেমন চলছে তেমনটাই চলুক। যদি দেখি তোমাদের দেশে মানুষ, আমরা যেভাবে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, তখন হয়তোবা আমাদের ম্যাটেরিয়াল বেনিফিট যেমন হবে, আমরা হয়তোবা স্পিরিচুয়ালি বেনিফিটেড হতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে যে ফর দ্য টাইম বিং, ও না, তোমার যে কোশ্চেন সেটা হচ্ছে যে মানে আমার মনে হয় না পাকিস্তান থেকে খুব বেশি কিছু দিয়ে বেনিফিটেড হতে পারবো। যেটুকুন বেনিফিট আমরা চাই সেটুকুন মনে হয় আমাদের এইরকম সম্পর্ক মেনটেন করে আমরা সেটুকুন অ্যাচিভ করতে। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আসিফ। আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদুল্লাহ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিলোসফি ডিপার্টমেন্ট। স্যার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি। জি, সবুজ। প্রথমত আমি খুবই কৃতজ্ঞতা জানাতে চাই। আমি দারুণ উপকৃত হয়েছি এই আলোচনায়। আমার খুবই ভালো লেগেছে উনি যেভাবে ফুয়াদ ভাই, তাই না, উনি যেভাবে এটাকে পয়েন্ট আউট করেছেন। আহ, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আহ, আহ, আপনি যে মূল্যবোধের বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, আমি এটার সাথে একমত। এখানে আমার একটা প্রশ্ন যে বাংলাদেশ এই পজিশন নিতে পারে কিনা এখন, যে সে নিজের মেটেরিয়াল স্বার্থের পাশাপাশি মূল্যবোধের জন্য অন্য মানুষের, মানে অন্য দেশের মানুষের স্বার্থে তারা কথা বলবে, স্বার্থে তারা শর্ত জুড়ে দিবে, এমন একটা পজিশন তারা নিতে পারে কিনা। সেক্ষেত্রে আপনার যে অ্যানালিসিস, যে পাকিস্তানের যে কারেন্ট যে গভর্নমেন্ট, তারাও তো যে বাংলাদেশের চলে যাওয়া ফেসিস্ট গভর্নমেন্টেরই প্যাটার্ন, সেই হিসেবে বাংলাদেশ কারেন্ট গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে পিপল, তাদের এই কনসেন্ট বা এই যে স্পিরিটটা, এটা শেয়ার করা যেতে পারে কিনা পাকিস্তান গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক। এবং সেই জন্য তো বাংলাদেশের গভর্নমেন্টকে জানতে হবে, মানে আপনার যে অ্যানালিসিসটা, এটা বাংলাদেশের গভর্নমেন্ট পর্যায়ে সেই উপলব্ধিটা আছে কিনা, এটাও একটা আমার কোশ্চেন। আমি আপনার আলোচনায় আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনাটা আমাদের পলিসি মেকিং এ যারা আছেন তারা জানেন কিনা, তাদের কাছে এটা কনভেড কিনা, আহ, আর জানা থাকলে তারা এই ধরনের অ্যাকশনে যেতে পারেন কিনা, যে নট অনলি ম্যাটেরিয়াল গেইনিং, এট দ্য সেম টাইম এই যে একটা মূল্যবোধের জায়গা থেকে যে পিপলের স্বার্থে কথা বলা। আর আরেকটা কথা আপনি বলেছেন যে সফট পাওয়ার যেটা আমাদের অর্জিত, এটা আমার কাছে দারুণ একটা বিশ্লেষণ বলে মনে হয়েছে। এটা তো আসলেই বড় অর্জন। তো এই অর্জনকে সামনে রেখেও তো আমরা পিপলদের জন্য, কারণ এটা অন্য অনেক দেশেরই নাই। আমাদের 71-এর যুদ্ধে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আবার এমন একটা ফেসিস্ট দেশকে হটিয়েছি। সত্যি এটা সাউথ এশিয়াতেও বিরল আমাদের আহ, যেটা আছে। তো এইটা দিয়ে আমরা এই মূল্যবোধের জায়গায় একটু লিড নিতে পারি কিনা, এটাই আমার ধন্যবাদ কোশ্চেন। মাহমুদ।
জি। ধন্যবাদ মাহমুদুল্লাহ স্যার। হ্যাঁ, আমার মনে হয়, হ্যাঁ, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট নোটিস করেছেন। সেটা হচ্ছে যে আমাদের মনে হয় না কখনোই এরকম পর্যায়ে ছিল যে আমরা অন্য কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা এটা বলতে পারতাম যে মূল্যবোধের কথা, কিংবা ওই দেশের জনগণের পক্ষ হয়ে, কিংবা ওই দেশের জনগণের অধিকারের কথা, যেটা আমেরিকা গোটা দুনিয়াতে বলে বেড়ায়। কারণ আমেরিকার কিছু হলেও ক্রেডিবিলিটি আছে এবং সেই সফট পাওয়ার আছে, এবং হয়তো বা কমনওয়েলথের আছে, কিংবা কানাডার আছে, কিংবা ইউরোপিয়ান নেশন গুলোর আছে। কিন্তু এই যে বাংলাদেশের এই অভ্যুত্থান কিংবা বিপ্লব যাই বলেন না কেন, এর পরে আমাদের যে বর্তমান যে প্রেস্টিজ, কিংবা আমাদের যে বর্তমান দুনিয়াতে অবস্থান, বিশেষ করে আহ আমার মতে বিশেষ করে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস না, সাথে আমাদের যে সামগ্রিক যে অর্জন, এর কারণে আসলে আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে এটা আমরা আমাদের এই যে নতুন যে ভয়েস, এটাকে আমরা রেইজ করতেই পারি। সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের অধিকার বঞ্চিত কিংবা গণতন্ত্র বা ভয়েস হতে পারে। আহ শুধু ইউরোপিয়ানরাই যে গণতন্ত্রের জন্য প্রেসক্রাইব করবে কিংবা পুশ করবে তা না। অনেকদিন পর, কিংবা বলা যেতে পারে যে অন্য অনেক দেশের বদলে শুধুমাত্র বাংলাদেশের বোধহয় এই বর্তমানে এই ক্ষমতাটুকুন অর্জিত হয়েছে যে হ্যাঁ, আমাদের কিন্তু এইটুকুন প্রেসক্রাইব বলেন কিংবা ইনফ্লুয়েন্স আমরা এটুকুন করতে পারি। আহ, যে শুধু বাংলাদেশ না, পাকিস্তানের মানুষেরও তো অধিকার আছে নিজেদের দ্বারা নিজেরা শাসিত হওয়ার। আহ, কিংবা আমরা শুধু পাকিস্তানের কথাই বলছি, আমরা দুনিয়ার যে কোনো প্রান্তেই যে কোনো দেশের জন্যই আমরা কিন্তু ভয়েস রেইজ করতে পারি। সেই অবস্থান আমাদের তৈরি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এই পয়েন্টটা রেইজ করার জন্য। সেক্ষেত্রে আমি একটু সম্পর্কে বলতে চাই, এই পজিশনটা নিতে পারার জন্য আমার খুবই ভালো লাগছে যে আপনি দারুণ ভাবে এটাকে নিয়ে এসেছেন সামনে। তো এটা আমরা কিভাবে অ্যাওয়ার হব, এটা পলিসি মেকিং এ, ইভেন ইউনিভার্সিটি গুলোতে, অর্থাৎ পিপলদের মধ্যে একটা এই ফিলিংস থাকবে যে নাও উই ক্যান ডু দ্যাট। অর্থাৎ দেশের মানুষদের মধ্যে এই একটা সেন্স থাকবে যে উই ক্যান ইন্ডিকেট পিপল দোজ হু আর অপ্রেসিভ, তাদেরকে আমরা মেসেজ দিতে পারি। বা বাংলাদেশের একটা স্পিরিট এরকম যে তারা যে কোনো নিপীড়নের এগেনস্টই তাদের হলো পজিশন। এটা মানে স্প্রেড করার জন্য দেশের ভেতরে কি ধরনের ভূমিকা হইতে পারে গভর্নমেন্টের তরফ থেকে, অথবা আপনার এই বক্তব্যটা যেমন আমরা এখন 7-8 জন শুনছি বা 8-10 জন, তো এটা আপনার এই কথাটা কি আরো অনেকেই জানবে কিনা, এটাও আমার একটা কোশ্চেন। এই যে নিপীড়িতের পক্ষে ভয়েস রেইজ করা, এটা যদিও আমাদের রিলিজিয়ানই আছে। ইসলামের তো একটা বড় অংশই হচ্ছে যে মজলুমের পক্ষে আপনার অবস্থান নেওয়া এবং জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া। একই সাথে এটা আবার ইউরোপিয়ান যে জুডিও খ্রিস্টান সিভিলাইজেশনের একটা অনেক বড় অংশ, যে অপ্রেসদের পক্ষে থাকা। তো সেই কারণে আমার মতে বাংলাদেশে যারা ইউনিভার্সিটি লেখাপড়া করে তাদের তাদের সবাই মনে হয় বিষয়টা একটু ওয়াকিবহালই থাকার কথা, যে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভ্যালুস কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভ্যালুস গুলোর মধ্যে এটা কিন্তু একটা যে আহ নিপীড়িতের পক্ষে থাকা। তো সেই কারণে আমরা যে অর্জনটা করতে পেরেছি, এই অর্জনের বিষয়ে মানুষজনেরও আহ একটু সেলফ অ্যাওয়ারনেস থাকা দরকার, যে আমরা একটা কত বড় অর্জন করতে পেরেছি এবং অন্য কত দেশ আছে যারা এই জিনিসটা অর্জন করতে পারে না। যেহেতু আমরা এটা অর্জন করতে পেরেছি, কোনো কিছু অর্জন করতে পারলে কিন্তু একটা রেসপন্সিবিলিটি আসে যে এই এই অর্জনটা আপনি অন্যদের সাথে শেয়ার করবেন। যে আপনার যে নতুন পাওয়া গণতান্ত্রিক অধিকার এবং আপনার যে একটা নতুন মূল্যবোধ যে আপনারা তৈরি করলেন, এই মূল্যবোধ গোটা দুনিয়ার সাথে আপনারা শেয়ার করতেই পারেন। এবং আপনার, আমি তরুণ প্রজন্মের কথা বলছি, যখন আপনারা এই জিনিসটা অন্যদের সাথে শেয়ার করবেন, তখন আপনাদের একটা মরাল যে স্ট্যান্ডিং, এটা দুনিয়াতে আরো বেড়ে যায়। কিন্তু মানে আপনার বাকি অংশ যেটা ছিল কোশ্চেনে, যে এটা আমরা কিভাবে জানাতে পারি অন্যদেরকে, কিংবা আমরা কিভাবে এটাকে আরো মানুষের মধ্যে, বাংলাদেশি মানুষকে অ্যাওয়ার করতে পারি, এ বিষয়ে আমার কোনো ধারণা নাই। বা মানে বা আমি বাংলাদেশে গভর্নমেন্ট আসলে গভর্নমেন্ট বিষয়টাকে কিভাবে নিতে পারে, মানে নেওয়ার জন্যই।
এই বিষয়, এই সেন্সটা গভর্নমেন্ট ধারণ করবে, তার প্রতি পড়তে পড়তে আমরা পাবো, এটা কিভাবে হবে? এটা যদি হতে পারে, এটা ডক্টর ইউনূস ছাড়া আর কেউ, আর কারো ভালো বোঝার কথা, এবং আর কারো পক্ষে এটা ভালো এক্সিকিউট করা সম্ভব না। তো না, অ্যাকচুয়ালি আমার এক্ষেত্রে একটু মনে হচ্ছে যে আমার মেধারও খানিকটা স্বল্পতা আছে, যে আমি আপনার কোশ্চেনটাকে খুব ভালো করে উত্তর দিতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, এটা যদি মানে প্ল্যান করতে হয় এবং এক্সিকিউট করতে হয়, এটা করার জন্য ডক্টর ইউনূসের চেয়ে ভালো আর কোনো মানুষ দুনিয়াতে আছে বলে, মানে অ্যাটলিস্ট বাংলাদেশে তো অবশ্যই নাই। বুঝতে পেরেছি। জি। আর আমি এখানে একটু বলতে চাই, মানে আমার মতামত দিতে চাই। মে আই? স্যার অবশ্যই একটু জি ক্যামেরাটা অন জি করেন স্যার। স্যার। জি স্যার, প্লিজ। ক্যামেরা জি থাকে স্যার। বলছি, রবি, স্পিকারের ক্যামেরা অন আছে, তোমার ক্যামেরা আছে, ভালো। তো যেটা হলো যে আহ, এই আসিফের কথা এবং মাহমুদুল্লাহ ভাইয়ের কথার সূত্র ধরে, যে একটা তো হলো যে when it comes to real politics, তাই না, সেখানে নর্মেটিভিজম চলে টু এ সার্টেন এক্সটেন্ট, সেটা বোধহয় আমরা সবাই স্বীকার করবো, তাই না? কেউ আসলে পুরোপুরি নর্মেটিভিটি নিয়ে আসলে থাকতে পারে না, অ্যাজ আই সেড, when it comes to real politics। তো বাংলাদেশের ক্ষেত্রেও যদিও বাংলাদেশের এই ডেমোক্রেটিক ট্রানজিশন ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, তারপরও এইটা বোধহয় আমাদের এক্সপেক্ট করাটা ঠিক হবে না যে বাংলাদেশ এখন শুধুমাত্র ডেমোক্রেটিক স্টেট গুলোর সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে পারবে বা করতে চাইবে। এটা কখনোই হয়নি অতীতেও। অন্য ডেমোক্রেটিক স্টেট গুলোর ক্ষেত্রেও দেখা যায় যে এখানেও কিন্তু তাদেরও নানান জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছে। আসিফ যেটা বললো, আমেরিকার সঙ্গে অন্যান্য আনডেমোক্রেটিক অথরিটেরিয়ান রিজিম গুলোর যে সম্পর্কের উদাহরণ আসিফ দিল, তবে বাংলাদেশও করেছে। এর আগেও বাংলাদেশ যখন ডেমোক্রেটিক ছিল তখনও কিন্তু বিভিন্ন ইউনো অথরিটেরিয়ান রেজিমের সঙ্গে সম্পর্ক বাংলাদেশেরও ছিল। আবার আমাদের স্পিকার আজকে ফুয়াদ উনিও স্বীকার করলেন যে যদি আমরা বেনিফিট পাই তাহলে আমরা কেন করব না, তাই না? তো সেই বেনিফিটটা পাকিস্তানের ক্ষেত্রে যেহেতু অত বেশি নাই, তো সে কারণে আমরা সেখানে হয়তো আহ, সম্পর্ক এত বেশি উন্নয়নের কথা আপাতত না ভাবলেও চলবে। এটা এটা আমার কাছে মনে হয় যে, অর্থাৎ আমাদের খুব বেশি এক্সট্রিম পজিশনালিস্ট হওয়া সম্ভব না যে আমরা ডেমোক্রেটিক, দেয়ারফর উই মাস্ট ফর্ম রিলেশনস উইথ ডেমোক্রেটিক স্টেটস। দেন অফকোর্স উইল প্রায়োরিটাইজ দ্য ডেমোক্রেটিক ওয়ান্স, বাট আনডেমোক্রেটিক ওয়ান্স এর ক্ষেত্রেও কিন্তু আমাদের আরো নানান বিবেচনা কাজ করবে, এটাই স্বাভাবিক। আবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যেমন যদি ইতিহাসের দিকে যাই, তাহলে কিন্তু সেখানেও আবার যে এইটা এর সঙ্গে হিস্ট্রি, কালচার, ইউনো ইডিওলজি, রিলিজিয়ন, অনেক জিনিসের সম্পর্ক আছে। আই মিন, আমি না চাইতে পারি বা ফুয়াদ না চাইতে পারে, বাংলাদেশের বর্তমানে যারা আছেন বা যা আহ, নানানভাবে কানেক্টেড, তাদের মধ্যে অনেকেই আছেন, আমি যে ট্রেন্ডটা খেয়াল করি, তারা এভাবে ভাবেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা আমাদের একটা ঐতিহাসিক এবং অনেক টু সাম এক্সটেন্ট সাংস্কৃতিক, ধর্মীয় একটা লিগ্যাসি বহন করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেখানকার রেজিমের নেচার কি হবে এইটা নিয়ে অতটা তারা ভাবে না। হ্যাঁ, আবার ধরো আজকে ফুয়াদের আলোচনা আমার খুবই ভালো লেগেছে যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা খুব ভালোভাবে ফুয়াদ এনেছে, এবং মুক্তিযুদ্ধ কে কেন্দ্র করে তাদের যে ভাবনা, সেটা পরিবর্তন আমরা চাই। এবং সেক্ষেত্রে তারা যদি আম, এক ধরনের অ্যাপোলজি সিক করে এবং তারপরে যদি সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, দ্যাট উড বি ভেরি নাইস। বাট সেটা তো আমরা আমাদের চাওয়া, কিন্তু পাকিস্তানিরা তো কারেন্ট রেজিম তো সেভাবে ভাবে না। এই ভাবনাটা যার মধ্যে আছে তিনি হলেন ইমরান খান। হ্যাঁ, এবং ইমরান খানের পার্টি, রাইট? ইমরান খান আসলে হয়তো তারা হয়তো এইভাবে ভাবতেন এবং এই কাজগুলো করতেন প্র্যাকটিক্যালি, এবং হয়তো তাদের সঙ্গে সম্পর্কটা ওই লেভেলে নেওয়া আমাদের জন্য আরো সহজতর হবে। কিন্তু আবার এটাও দেখতে হবে বাংলাদেশে এখন যারা আছেন তারা কি এটা ডিমান্ড করেন কিনা। হ্যাঁ, মানে এদের ওনাদের মধ্যে ওই কনসার্নটা ওইভাবে কাজ করে কিনা, তাই না? তো সেটা যদি না থাকে, অর্থাৎ এদিক থেকে যদি কোনো ডিমান্ডই, তেমন কোনো ডিমান্ডই না থাকে, তাহলে তো ওই ইস্যুতে পাকিস্তানেরও কাজ করার কথা না, তাই না? তো এই এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমি যেটা খুব সংক্ষেপে এক লাইনে বলতে চাই, যে সম্পর্কটা আসলে ডেমোক্রেসি হলে খুব ভালো,
ডেমোক্রেসি না হলেও কিন্তু অন্যান্য ফ্যাক্টরস আছে যেটা আসলে কুড বি ভেরি মোটিভেটিং ফর সার্টেন পিপল, পিপল ইন পাওয়ার রাইট নাও। তো সেইটা হয়তো অ্যাগেইন টু সাম এক্সটেন্ট রিয়েল পলিটিককে রিফ্লেক্ট করে। আর মোহাম্মদুল্লাহ ভাইয়ের কথার সূত্র ধরে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাংলাদেশ এখন এটা এক্সপ্রেস করবে এবং বাংলাদেশ মাস্ট মেক আদার্স নো দ্যাট ইয়েস উই ভ্যালু ডেমোক্রেসি, উই ভ্যালু ডেমোক্রেটিক ভ্যালুজ, এবং সেটা যদি বাংলাদেশ করতে পারে বাংলাদেশের সফট পাওয়ার আরো বাড়বে। এবং সেইটা হয়তো ইন দ্য লং রান শুধু পাকিস্তানের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে অন্যান্য স্টেটগুলোর সম্পর্ক ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। এবং ফুয়াদ যেটা যেভাবে বলছে যে বাংলাদেশের মতো রাষ্ট্র যে এইটাকে একটা ইউনো মানে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একটা নির্ধারক হিসেবে কাজে লাগাতে পারে, এটা একটা এক্সাম্পল সেটার হতে পারে। তো আমার মনে হয় যে এই সফট পাওয়ারের কনসার্নটা এখানে খুব গুরুত্বপূর্ণ কনসার্ন হিসেবে কাজ করতে পারে। অ্যাগেইন এটার মধ্যেও যে নর্মাটিভিটি রয়েছে সেটি কিভাবে রিয়েল পলিটিক্যাল ইউনো ডিম্যান্ডকে অস্বীকার করবে বা ওভারকাম করবে সেইটা এখন দেখার বিষয়। ইট ইজ জাস্ট মাই অপিনিয়ন। তো আই ডোন্ট নো ফুয়াদ আমার সঙ্গে এগ্রি করবে কিনা। না স্যার, আমি আপনার সাথে পুরোপুরি একমত। তার সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু আমার শুধু একটাই কনসার্ন যে আমরা আহ, পাকিস্তানের সাথে সম্পর্ক অন্য লেভেলে যদি নেই, মানে আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে যে ধরনের সম্পর্ক, এতে করে বাংলাদেশ কোনোভাবেই কোনো উপকৃত হবে না। এখানে একতরফা উপকৃত পাকিস্তান হবে, বাংলাদেশ কোনো রকম উপকৃতই হবে না। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, ইমরান খানের পার্টি যদি কখনো জয়লাভ করে, তাহলে আমরা যে ধরনের ক্ষমা কিংবা আমরা যে ধরনের ওদের কাছে অনুশোচনা চাই একাত্তরের বিষয়ে, একাত্তর গণহত্যার বিষয়ে, সেটা সেটা হয়তো আসতে পারে। আমার মনে হয় শুধু ইমরান খান না, পাকিস্তানের যে কোনো একটা ডেমোক্রেটিক ইলেকশনে যে ডেমোক্রেটিক দলই জিতবে, তারাই বাংলাদেশের সাথে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে রাজি হবে। তার কারণ পাকিস্তানের সাধারণ জনগণ বাংলাদেশের সাথে ক্ষমা চাইতে উদগ্রীব। তারা মনে করে যে এটা তাদের একটা পাপ, তারা যদি এই ক্ষমা না চায় এই পাপ থেকে তারা মুক্তি পাবে না। কিন্তু পাকিস্তানের ফরেন পলিসি এবং পাকিস্তানের সরকার কখনোই ক্ষমা কিংবা নিঃশর্ত ক্ষমা এই টার্মটা ইউজ করতে চায় না, শুধু একটাই কারণে, যখনই ক্ষমার প্রসঙ্গটা আসবে তখনই আসবে যে কেন ক্ষমা। যখনই জানা যাবে যে এই কারণে ক্ষমা, যে তোমাদের আর্মি এই কাজ করেছে, তখন পাকিস্তান আর্মির বর্তমানে যে লুটপাট, এটা তখন আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে। শুধুমাত্র পাকিস্তান আর্মি তাদের লুটপাট কিংবা তাদের যে কলোনি, এখন তারা কলোনি, পাকিস্তানের কলোনিয়াল মানে প্রভূত পাকিস্তান আর্মি, তো তাদের এই প্রভুত্ব ক্ষতিগ্রস্ত হবে। শুধু এই কারণেই পাকিস্তানের সরকার বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পারছে না। তার কারণ, ক্ষমা চাইলেই প্রথম কোশ্চেন যে কিসের ক্ষমা, কেন ক্ষমা, কেন আমাকে ক্ষমা চাইতে হচ্ছে, তখন সবাই জানবে যে পাকিস্তান আর্মির কৃতকর্মের কারণে ক্ষমা চাইতে হচ্ছে। তখন আঙ্গুলের তীরটা আর্মির দিকে যাবে। আর্মি যে এখন যে সম্পদ ভোগ করছে, তখন ওইটা খানিকটা ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র এই সামান্য একটু কারণে, যে পাকিস্তানি এলিটদের মানে ভোগের খানিকটা ঘাটতি হবে, সেই কারণে পাকিস্তান সরকার ক্ষমা চাইতে পারছে না। এবং এটা আহ, মানে হতে পারে, মানে ক্ষমা চাওয়াটা কিংবা সম্পর্ক কিংবা সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধু একটাই কারণে, যখন একটা ডেমোক্রেটিক সরকার ক্ষমতায় আসবে। ডেমোক্রেটিক সরকার ক্ষমতায় আসলে মানুষের আহ মতামতটা আসবে, পাকিস্তানের সাধারণ মানুষ আসলেই মানে এই পাপ থেকে তারা মুক্তি পেতে চায়। যে এখানে ফুয়াদ একটু ডিসএগ্রি করতেই হচ্ছে। সেটা হলো যে পাকিস্তানের এই কারেন্ট যে গভর্নমেন্ট যে পার্টিকে রিপ্রেজেন্ট করে, দুইটা পার্টিকেই তো করে, তাই না? মুসলিম লীগ, নওয়াজ, এবং ওদিকে পিপলস পার্টি কি এখন আছে ওদের সঙ্গে? জি স্যার। আচ্ছা, যাই হোক, এরা কিন্তু আগেও ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড ছিল, তাই না? তখন কিন্তু ওই ক্ষমা চাওয়ার প্রশ্নে তাদেরও কিন্তু অনড় অবস্থান ছিল। এখানে এই দুইটা পার্টিরই কিন্তু একটা হিস্টোরিক্যাল রোল ছিল ইন 1971 অ্যান্ড প্রায়র 71, পোস্ট 71। তো ওই সময়ের ঘটনা প্রবাহের সঙ্গে যেহেতু তারা জড়িত ছিল এবং আর্মির
সঙ্গে একদম সরাসরি জড়িত ছিল, অ্যাসোসিয়েট হিসেবে তারা কাজ করেছে। আহ, সেই কারণে তাদের পক্ষে এটা যতটা কঠিন, খানের পক্ষে ততটা কঠিন না, বিকজ ইমরান খান হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট পার্ট অফ হিস্ট্রি, রাইট? ইমরান খানের পার্টিরও তেমন কোনো মানে লস তো নাই ওখানে ক্ষমা চাইলে, এবং তাদের কোনো হিস্টোরিক্যাল কোনো লিগ্যাসিও নাই ওইটার ক্ষেত্রে। তো ইমরান খান আহ, রাদার এইটাকে এখন ক্যাপিটালাইজ করতে পারে। আমি একটু এই ক্যাপিটালিস্ট ওয়ার্ডটা ব্যবহার না করলেও পারতাম, অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যেত, বাট তারপরে ধরলাম ইমরান খান পলিটিক্যাল এটাকে ক্যাপিটালাইজ করতে পারে, কারণ আর্মির বিরুদ্ধে সে একটা অস্ত্র হিসেবে এটাকে কাজে লাগাচ্ছে এখন, বা পলিটিক্যাল পার্টিগুলোর পেছনে। এবং ইমরান খান দেখাচ্ছে অ্যাজ এ প্যাট্রিয়ট যে তাদের ভুল পলিসির কারণে এবং তাদের জিঘাংসার কারণে পাকিস্তান রাষ্ট্রের এত বড় ক্ষতি হয়েছিল, পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল, তাই না? এই যে এই জুনেও কিন্তু ইমরান খান টুইট করেছে জেলে বসে, রিপোর্টেডলি, এবং সেখানে কিন্তু একই ধরনের অ্যালিগেশন ছিল এই 2024 এর জুন জুলাইয়ের দিকেও, তাই না? তার মানে ইমরান খান কিন্তু কন্টিনিউয়াসলি এইটাকে একটা টুল হিসেবে কাজে লাগিয়ে যাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড ওই পার্টিগুলোর তো ওই সময়ের রোল প্লাস আর্মির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা সব মিলিয়ে তারা তো আসলে ওইটিকে ডিজন করতে পারছেনই না। হ্যাঁ, তো তারা যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েও আসেন, আমার মনে হয় না যে তারা আসলে 71 প্রশ্নে তাদের অবস্থান থেকে খুব র্যাডিক্যালি সরে আসতে পারবেন। কিছুটা হয়তো নমনীয়তা দেখাবেন, কিন্তু ওই র্যাডিক্যাল চেঞ্জটা আসলে ইমরান খানের পক্ষেই সম্ভব, আমার মনে হয়। স্যার আমি এখানে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে এটা শুধু Sure, পলিটিক্যাল sure. পার্টির বিষয় না, বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের জনগণ আগে বাংলাদেশের কাছে আহ, ক্ষমা চাইতে অত বেশি উন্মুখ ছিল না, বিগত মানে 5 বছর আগেও। বর্তমানে পরিস্থিতিটা অনেক ডিফারেন্ট। বর্তমানে পাকিস্তানের জনগণ চায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে। ইমরান খান চায় কি চায় না, ইমরান খান এটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই পারবে হয়তোবা, কিন্তু ওই আলোচনাটা পরে। প্রথমত হচ্ছে পাকিস্তানের জনগণ চায় তারা তাদের এই পাপ থেকে মুক্তি পেতে। তাদের তাদের নিজস্ব আর্মির বিষয়ে যে ভঙ্গ ঘটেছে, তার পিছনে আরেকটা বড় তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে 71 সালে তাদের আর্মি বাংলাদেশে যেটা করেছে। তো আমি বলতে চাচ্ছি যে শুধু ইমরান খান না, যে কোনো একটা পার্টি যদি জনগণের ভোটে আসে তাহলেই তারা এটা পারবে। সেটা পিপলস পার্টি কিংবা নওয়াজ শরীফের পার্টি, আমি সেটা বলছি না। তার কারণ হচ্ছে আগে জনগণই ক্ষমা চাইতে ইচ্ছুক ছিল না, এখন আহ পার্টির চেয়েও জনগণই বেশি ক্ষমা চাইতে ইচ্ছুক। তার কারণ মোটামুটি সবকিছুই পাকিস্তানের জনগণের কাছেও ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন আই ডোন্ট সি ডিসএগ্রিমেন্ট, আই সি রাদার এগ্রিমেন্ট বিটুইন ইউ এন্ড মি, কারণ এই জনগণই তো আসলে ইমরান খানকেই রিপ্রেজেন্ট করছে। ইমরান খানই তো মোস্ট পপুলার পলিটিশিয়ান অ্যান্ড হিজ পার্টি। আই মিন, ইলেকশন হলেই তো আসলে ইমরান খানের ক্ষমতা আসার কথা, তাই না? জি জি। তো সেটাই বলছি, যদি ইলেক্টেড গভর্নমেন্ট হয়, যদি ইমরান খানের ক্ষমতা, আমি তার পার্টির গভর্নমেন্ট ফর্ম ফর্ম করার কথা, এবং সেক্ষেত্রে এটা হতে পারে। বাট বাই এনি চান্স যদি অন্য পলিটিক্যাল পার্টিগুলো এসে পড়ে, তাহলে আমার মনে হয় ওই ওই জায়গায় যে তাদের যে হিস্টোরিক্যাল রোল অ্যান্ড লিগ্যাসি, সেইটা অনুযায়ী তাদের পক্ষে এই ডিসিশন নেওয়াটা খুব কঠিন হবে। হ্যাঁ, আর যদি জনগণ তাদেরকে কোনোভাবে বাধ্য করে, আমি জানি না সেটা কোন উপায়ে, ইট ইজ স্টিল সাউন্ডস লাইক উইশফুল থিঙ্কিং। হ্যাঁ, জনগণ যদি তাদেরকে বাধ্য করে সেটা ভিন্ন ব্যাপার। ঠিক আছে। জি স্যার। জি স্যার।